গুড মর্নিং ফ্রেন্ডস, আমি অমরনাথ তোমাদের সকলকে স্বাগত নেই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমএচ এডুকেশন ল্যাব র্যাঙ্কিং ওয়ান সার্চিং ডব্লিউবিসিএস চ্যানেলে। তো আজকে তোমাদের সাথে একটা নতুন মক টেস্ট নিয়ে আলোচনা করব, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট 25টা কোয়েশ্চেন আছে। আর প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ডব্লিউবিসিএস প্রিলিমস প্লাস মেন্সকে টার্গেট করে কিন্তু করানো হচ্ছে। যে কোয়েশ্চেনগুলো এখানে করানো হচ্ছে এগুলো কিন্তু ডব্লিউবিসিএস লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী কিন্তু করানো হচ্ছে। আর প্রত্যেক দিন কিন্তু সকাল 9টায় কিন্তু এই ক্লাসটি আপলোড করা হয় ইউটিউব চ্যানেলে। তোমরা অবশ্যই কিন্তু প্রতিদিন ভিডিওটা দেখার চেষ্টা করবে এবং যে সমস্ত কোয়েশ্চেনগুলো এখানে আলোচনা করা হচ্ছে পারলে এগুলোকে একবার খাতায় নোট ডাউন করে নিতেও পারো। ক্লিয়ার? আর এর পিডিএফ ফাইলগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেল এবং অ্যাপের কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়। যারা এখনও টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি অথবা অ্যাপ ডাউনলোড করোনি, অতি শীঘ্র কিন্তু ডেসক্রিপশন বক্সটা ফলো করে টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও এবং অ্যাপটাও তার সাথে ইনস্টল করে নিও। ক্লিয়ার? চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। তো আজকে প্রথম প্রশ্ন দেখে নাও কি আছে। What was the name of the newspaper edited by Gandhiji in till 1933? তো 1933 সাল অবধি গান্ধীজি একটা নিউজ পেপার এডিট করতেন, সেই নিউজ পেপারটির নাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ইয়াং ইন্ডিয়া। তো ইয়াং ইন্ডিয়া হচ্ছে একটা ইংলিশ নিউজ পেপার যেটি গান্ধীজি 1933 সাল অবধি উনি এডিট করেছিলেন। তো ব্যাপারটা দেখে নিই আমরা। ইয়াং ইন্ডিয়া ওয়াজ বট আউট ইন ইংলিশ বাই মহাত্মা গান্ধী ফ্রম 1919 to 1932। তো ইয়াং ইন্ডিয়া একটা ইংলিশ নিউজ পেপার যেটি ইংলিশে বার করা হয়েছিল, মহাত্মা গান্ধী এটি বার করেছিলেন। আর এটি 1919 সাল থেকে 1932 সাল কিন্তু এটি প্রকাশিত করা হয়েছিল। গান্ধী রোট ভেরিয়াস কোটেশন ইন দিস জার্নাল দ্যাট ইন্সপায়ার্ড মেনি। গান্ধীজি এই নিউজ পেপারটাতে প্রচুর পরিমাণে জার্নাল লিখতেন, যেটি প্রচুর লোককে ইন্সপায়ারও করেছিল এই নিউজ পেপারটি। ক্লিয়ার? চলো, তো তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ ডব্লিউবিসিএস প্রিলিমস প্লাস মেন্সকে টার্গেট করে এমএচ এডুকেশন ল্যাবের পক্ষ থেকে মক টেস্ট ফুল প্যাকেজ লঞ্চ করা হয়েছে। আর এখানে কিন্তু ডিফারেন্ট তোমরা এখানে সেপারেট কোর্স পেয়ে যাচ্ছ, 6টা কোর্স পেয়ে যাচ্ছ। আর এই 6টা কোর্স কিন্তু তোমরা শুধুমাত্র এমএচ এডুকেশন ল্যাব অ্যাপে কিন্তু তোমরা এই পরীক্ষাটি দিতে পারবে। টোটাল টেস্ট তোমরা এখানে 938টি দিতে পারবে, যেখানে কোয়েশ্চেন পেয়ে যাবে প্রায় 30,200টি কোয়েশ্চেন পেয়ে যাবে। তোমাদেরকে একবার কোর্সটার বেনিফিট বলে দিই। পুরোপুরি কোর্সটা কিন্তু লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী কিন্তু তৈরি করা হয়েছে। তোমরা এখানে পরীক্ষা দেওয়ার পর স্মার্ট র্যাঙ্ক অ্যানালাইসিসও করতে পারবে। আর প্রত্যেকটা এমসিকিউ কিন্তু এখানে ডিটেলসভাবে এক্সপ্লেনেশনও করা আছে। 1 ইয়ার ভ্যালিডিটির সাথে তোমরা আনলিমিটেড অ্যাটেম্পটস করতে পারবে। আর অ্যাডমিশন লাস্ট ডেট হচ্ছে 16 ফেব্রুয়ারি 2021। 16 ফেব্রুয়ারি 2021 পর থেকে কিন্তু অ্যাডমিশন বন্ধ করে দেওয়া হবে। যারা কোনো এই কোর্সের মধ্যে এনরোলমেন্ট করনি অতি শীঘ্র কিন্তু কোর্সের মধ্যে এনরোলমেন্ট করে নিও। ক্লিয়ার? এর থেকে বেশি যদি কিছু তোমরা ইনফরমেশন জানতে চাও অবশ্যই কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে ফলো করো, ভিডিও ডেসক্রিপশন বক্সে ফলো করো, সেখানে কিন্তু ডিটেলস এক্সপ্লেনেশন দেওয়া আছে। তোমরা সেখান থেকে পারলে লিঙ্কগুলোকে ক্লিক করে তোমরা সেখান থেকে ডিটেলস জানতে পেরে যাবে এই কোর্সটার ব্যাপারে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দাও কি আছে। ইন উইচ সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ পূর্ণ স্বরাজ রেজলিউশন অ্যাডপ্টেড? তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কোন সেশনে পূর্ণ স্বরাজ রেজলিউশনটি অ্যাডপ্ট করা হয়েছিল? তো সঠিক উত্তরে যাবে অপশন সি, লাহোর সেশন ইন 1929। তো 1929 সালে লাহোর সেশনে পূর্ণ স্বরাজ মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু পূর্ণ স্বরাজ রেজলিউশনটি অ্যাডপ্ট করেছিলেন। তো ব্যাপারটা দেখে নিই আমরা। জওহরলাল নেহরু প্রেসাইড ওভার দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যাট লাহোর ইন 1929 and demand complete. The resolution of complete independence was passed on 31st December 1929. তো জওহরলাল নেহরু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যেটি লাহোর সেশনে করা হয়েছিল 1929 সালে, এটি উনি প্রেসাইড করেছিলেন। আর এখানে কিন্তু উনি কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স মানে পূর্ণ স্বরাজের ডিমান্ড করেছিলেন। দ্য রেজলিউশন অফ কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স ওয়াজ পাসড অন 31st ডিসেম্বর 1929। আর যে রেজলিউশন যেটা পাস করা হয়েছিল কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সে সেটা কবে? 31 ডিসেম্বর 1929 সালে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেওয়া কি আছে। হু ওয়াজ রিগার্ডেড বাই গান্ধীজিস অ্যাজ হিজ পলিটিক্যাল গুরু? তো গান্ধীজি তার নিজের পলিটিক্যাল গুরু হিসাবে কাকে মানতেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, গোপাল কৃষ্ণ গোখলে। তো গোপাল কৃষ্ণ গোখলে হয়ে যাচ্ছেন গান্ধীজির পলিটিক্যাল গুরু। তো এর ব্যাপারটা দেখে নিই আমরা। গোপাল কৃষ্ণ গোখলে 1866 to 1915 was political guru of Mahatma Gandhi. He was known as Mahatma. তো গোপাল কৃষ্ণ গোখলে যিনি জন্ম নিয়েছিলেন 1866 সালে এবং উনি ইন্তেকাল করেছিলেন বা উনি গত হয়েছিলেন 1915 সালে, উনি হয়ে যাচ্ছেন মহাত্মা গান্ধীর পলিটিক্যাল গুরু। ঠিক আছে, ওনাকে জানা হতো মহাত্মা গান্ধীর পলিটিক্যাল গুরু হিসেবে। আর ওনার আরেকটি নামে উনি প্রচলিত ছিলেন, সেটি হচ্ছে মহাত্মা। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে। Which one of the following event did not take place during the
ভাইস রয়্যালিটি অফ লর্ড কার্জন। তো এগুলোর মধ্যে যখন লর্ড কার্জন ভাইস রয়্যালিটি ছিলেন কোন ইভেন্টটি এখানে হয়নি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ফরমেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। যখন লর্ড কার্জন ভাইস রয়্যালিটি ছিলেন তো সেই সময় কিন্তু ফরমেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু সেই সময় কিন্তু হয়নি। তো ব্যাপারটা দেখে নিই আমরা। দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ফর্মড ইন 1885 when লর্ড ডাফরিন ওয়াজ ভাইসরয় অফ ইন্ডিয়া। তো 1825 সালে যখন লর্ড ডাফরিন ভাইসরয় ছিলেন তো সেই সময় কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গঠন হয়েছিল। অ্যালেন অক্টেভিয়ান হুম brought about his first meeting in Bombay with approval of Lord Dufferin। তো অ্যালেন অক্টেভিয়ান হুম লর্ড ডাফরিনের সাথে একটি মিটিং করে, বোম্বেতে একটি মিটিং করে এই অ্যাপ্রুভেলটি দিয়েছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের গঠন করার জন্য। আর এও হিউমকে জানা হতো অ্যাজ আ ফাউন্ডার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ঠিক আছে, গতকালে যে আমি মক টেস্টটা করেছিলাম সেখানে কিন্তু তোমাদের সাথে এই কোশ্চেনটা নিয়ে ডিসকাস করেছিলাম। বুঝতে পেরেছো? তো লর্ড কার্জন যখন ভাইস রয়্যালিটি ছিলেন সে সময় কিন্তু ফরমেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু হয়নি। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন এখানে কি আছে? হু এমং দ্য ফলোইং অর্গানাইজড দ্য অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাস অ্যাসোসিয়েশন ইন কলোনিয়াল ইন্ডিয়া। তো ইনাদের মধ্যে কে অর্গানাইজ করেছিল অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাস অ্যাসোসিয়েশন? তো সঠিক উত্তর হবে অপশন ডি, বি আর আম্বেদকর। তো বি আর আম্বেদকর অর্গানাইজ করেছিলেন অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাস অ্যাসোসিয়েশন। তো এর ব্যাপারটা দেখে নিই আমরা। দ্য অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাস ফেডারেশন was formed at the Conference of Depressed Class at Nagpur on 8th August 1930। তো অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাস ফেডারেশন কবে গঠন করা হয়েছিল? সেটি হচ্ছে যখন ডিপ্রেসড ক্লাস উপরে কনফারেন্স করা হয়েছিল নাগপুরে। কবে হচ্ছিল সেটা? 8 আগস্ট 1930 সালে। তখন কিন্তু এই অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাস ফেডারেশনটি গঠন করা হয়েছিল। আর এই কনফারেন্সটি কে প্রেসাইড করেছিলেন? উনি হচ্ছেন বি আর আম্বেদকর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দাও কি আছে? The only AICC session গান্ধীজি প্রেসাইড was held at। তো গান্ধীজি কোন সেশনটির মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কোন সেশনটি প্রেসাইড করেছিলেন? আর একমাত্র উনি এই সেশনটি প্রেসাইড করছিলেন। তো সেটি কোন সেশন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বেলগাঁও। তো বেলগাঁওয়ে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে সেশনটি হয়েছিল একমাত্র সেশন যেটি গান্ধীজি সেশনটি প্রেসাইড করেছিলেন। তো ব্যাপারটা দেখে নিই আমরা। মহাত্মা গান্ধী প্রেসাইড ওভার দ্য বেলগাঁও session of Indian National Congress in December 1924. This was the only session which was presided over by him। তো মহাত্মা গান্ধী বেলগাঁওয়ে যে সেশনটি হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে যেটি 1924 সালের ডিসেম্বর মাসে হয়েছিল একমাত্র ওই সেশনটি কিন্তু গান্ধীজি প্রেসাইড করেছিলেন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দাও কি আছে? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস স্প্লিট ফর দ্য ফার্স্ট টাইম ইন ইটস সেশন অ্যাট। তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রথমবার কোন সেশনে স্প্লিট করেছিল? মানে স্প্লিট মানে হচ্ছে দুই ভাগে ভেঙে গেছিলো। একটা হচ্ছে মডারেটস এবং আরেকটা হচ্ছে এক্সট্রিমিস্টস। তো কোন সেশনে মডারেটস এবং এক্সট্রিমিস্টস ভেঙে গেছিলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের থেকে? তো সঠিক উত্তর হবে অপশন সি, সুরাট। তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যেটি সুরাটে কনফারেন্সটি হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সুরাট কনফারেন্সে কিন্তু দুটো ভাগে ভেঙে গেছিলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। একটা হচ্ছে এক্সট্রিমিস্টস আর একটা হচ্ছে তোমার মডারেটস। তো এই ব্যাপারটা দেখে নিই আমরা। দ্য কংগ্রেস স্প্লিটস ইন্টু মডারেটস অ্যান্ড এক্সট্রিমিস্টস after the violent clash in Surat session in 1907। তো কংগ্রেস দুটো ইয়েতে স্প্লিট করে গেছিলো। সেটা হচ্ছে একটা মডারেটস এবং একটা হচ্ছে এক্সট্রিমিস্টস। ভায়োলেন্ট ক্লাশ হয়েছিল দুজনকার মধ্যে সুরাট সেশন 1907 সালে। তো সেখানে কিন্তু কংগ্রেস দুটো ভাগে ভেঙে গেছিলো, একটা হচ্ছে মডারেটস এবং একটা হচ্ছে এক্সট্রিমিস্টস। দ্য এক্সট্রিমিস্টস ওয়ার লেড বাই লোকমান্য তিলক, লাজপত রায় অ্যান্ড শ্রী অরবিন্দো, while the moderates were led by Gopal Krishna Gokhale, Feroz Shah Mehta and Surendranath Banerjee। তো লোকমান্য তিলক, লালা লাজপত রায় এবং শ্রী অরবিন্দর কিন্তু এক্সট্রিমিস্টসকে লিড করছিলেন এবং গোপাল কৃষ্ণ গোখলে, ফেরোজ শাহ মেহতা এবং সুরেন্দ্রনাথ ব্যানার্জি মডারেটসকে নিয়ে লিড করছিলেন। তো এক্সট্রিমিস্টসে কারা লিডার ছিলেন? লোকমান্য তিলক, লাজপত রায় এবং শ্রী অরবিন্দ। এবং মডারেটস লিডার কারা ছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে, ফেরোজ শাহ মেহতা এবং সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তো কংগ্রেস সেশনের সুরাট সেশন যেটি কংগ্রেসের সুরাট সেশন যেখানে হয়েছিল 1907 সালে সেখানে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দুটো ভাগে ভেঙে যায়, মডারেটস এবং এক্সট্রিমিস্টস। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু এটা। চলো পরবর্তী প্রশ্ন এখানে কি আছে? হোয়াট ওয়াজ কুমিনতাং। তো কুমিনতাং কি জিনিস? তো সঠিক উত্তর হবে অপশন ডি, ন্যাশনালিস্ট পার্টি ইন চায়না। তো কুমিনতাং হচ্ছে একটা ন্যাশনালিস্ট পার্টি, চায়নার একটা ন্যাশনালিস্ট পার্টি। তো এই ব্যাপারটা দেখে নিই আমরা। দ্য কুমিনতাং অফেন ট্রান্সলেট অ্যাজ এ ন্যাশনাল Party of China or Chinese Nationalist Party
ইজ এ মেজর পলিটিক্যাল পার্টি ইন দ্য রিপাবলিক অফ চায়না। তো কুমিংতাং হচ্ছে একটা চায়নার ন্যাশনালিস্ট পার্টি অথবা চাইনিজ ন্যাশনালিস্ট পার্টি, আর এটা হচ্ছে একটা মেজর পলিটিক্যাল পার্টি রিপাবলিক অফ চায়নার মধ্যে। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেখে না কি আছে। ইংলিশ এডুকেশন ওয়াজ ইন্ট্রোডিউস ইন ইন্ডিয়া বাই। ইংলিশ এডুকেশনটি ভারতের মধ্যে কে ইন্ট্রোডিউস করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ম্যাকাওলে। তো ম্যাকাওলে, থমাস ব্যামিংটন ম্যাকাওলে কিন্তু ইংলিশ এডুকেশনটি ইন্ট্রোডিউস করেছিলেন ভারতের মধ্যে প্রথমবার। তো এই ব্যাপারটা দেখে নিই আমরা। থমাস ব্যামিংটন ম্যাকাওলে ইজ ক্রেডিটেড উইথ অফিসিয়াল ইন্ট্রোডাকশন অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া। তো থমাস ব্যামিংটন ম্যাকাওলে কিন্তু অফিসিয়াল ইন্ট্রোডাকশন করেছিলেন ইংলিশ এডুকেশন ভারতের মধ্যে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে, হুইচ গভর্নর জেনারেল ওয়াজ কল্ড দ্য ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া? তো কোন গভর্নর জেনারেলকে জানা হতো ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট ভারতের মধ্যে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লর্ড রিপন। তো লর্ড রিপনকে জানা হতো ভারতের ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট হিসেবে। তো এর ব্যাপারটা দেখে নিই আমরা। লর্ড রিপন is also known as father of local self-government in India. In his famous resolution on local self-government on May 1882. তো লর্ড রিপনকে জানা হতো ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট হিসেবে, ভারতের ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট। আর উনি একটা ফেমাস রেজলিউশন করে বলেছিলেন, কবে বলেছিলেন? 18 মে 1882 সালে। ক্লিয়ার? তো সে কারণেই ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট, ভারতের ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট হিসাবে লর্ড রিপনকেই জানা হয়। চলো পরবর্তী প্রশ্ন কি আছে, হু এমং দ্য ফলোইং ওয়াজ ফার্স্ট ইউরোপিয়ান টু বি সেটেলড অ্যাট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? তো কোন ইউরোপিয়ানকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট হিসাবে সিলেক্ট করা হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জর্জ ইউলি। তো জর্জ ইউলিকে ভারতের ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট হিসাবে অ্যাপয়েন্ট বা সিলেক্ট করা হয়েছিল। তো ব্যাপারটা দেখিনি আমরা। জর্জ ইউলি, আ স্কটিশ মার্চেন্ট ইন ইংল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া, served as fourth president of Indian National Congress in 1888 at Allahabad. তো জর্জ ইউলি একজন হচ্ছেন স্কটিশ মার্চেন্ট ইংল্যান্ডের এবং ইন্ডিয়ার। তো উনি চতুর্থতম প্রেসিডেন্ট হয়েছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 1888 সালে এলাহাবাদে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার ইজ ইনকারেক্ট? তো এগুলোর মধ্যে কোন পেয়ারটি ইনকারেক্ট, মানে যেটি ভুল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইয়াং ইন্ডিয়া, লালা লাজপত রায়। তো ইয়াং ইন্ডিয়া একটা নিউজ পেপার যেটি মহাত্মা গান্ধী লিখেছিলেন। তো এখানে দিয়ে আছে ইয়াং ইন্ডিয়া, লালা লাজপত। এই কোশ্চেনটা আমি কিছুক্ষণ আগে তোমাদের সাথে আলোচনা করেছি, তো আরেকবার তোমাদের সাথে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করে দিই। তো দেখে নাও এর ব্যাপারে একটু। ইয়াং ইন্ডিয়া ওয়াজ এ উইকলি পেপার অন জার্নাল অন ইংলিশ পাবলিশড বাই মোহনদাস করমচাঁদ গান্ধী ফ্রম 1919 থেকে 1932 সাল অবধি। তো ইয়াং ইন্ডিয়া হচ্ছে একটা উইকলি পেপার, জার্নাল, একটা উইকলি পেপার যেটি ইংলিশে প্রকাশিত করা হতো, আর এটি মোহনদাস করমচাঁদ গান্ধী কিন্তু এটি এডিট করতেন। আর 1919 সাল থেকে 1932 সাল কিন্তু 32 সাল অবধি কিন্তু এই পেপারটি প্রকাশিত হয়েছিল। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, দ্য সিপো ইমিউনিটি অফ 1857 অকার্ড ডিউরিং দ্য গভর্নর জেনারেলশিপ অফ। তো সিপিও ইমিউনিটি 1857 সালে যে সিপিও ইমিউনিটি হয়েছিল, তো সেই ইমিউনিটিটি কোন গভর্নর জেনারেলশিপের আন্ডারে এটি হয়েছিল? তো সঠিক উত্তরে যাবে অপশন ডি, লর্ড ক্যানিং। তো লর্ড ক্যানিং যখন আমাদের দেশের গভর্নর জেনারেল ছিলেন, তো সেই সময় কিন্তু 1857 সালে, সেই সময় কিন্তু সিপিও ইমিউনিটি হয়েছিল 1857 সালের যে সিপিও ইমিউনিটি হয়েছিল সেটা হচ্ছে আমাদের দেশে যখন লর্ড ক্যানিং গভর্নর জেনারেলশিপ ছিলেন সেই সময়। তো ব্যাপারটা দেখিনি আমরা। দ্য সিপিও ইমিউনিটি স্টার্টেড অন 10th May 1857 and continued till 1858. Lord Canning, 28 February 1856 to 1st November 1858 was the Governor General then. তো সিপিও ইমিউনিটি শুরু হয়েছিল কোন দিনে? 10 মে 1857 সালে, আর কন্টিনিউ হয়েছিল কতদিন? প্রায় 1858 সাল অবধি এটি কন্টিনিউ হয়েছিল। আর লর্ড ক্যানিং তখন আমাদের দেশের গভর্নর জেনারেল ছিলেন, ওনার টার্ম পিরিয়ডটা ছিল 28 ফেব্রুয়ারি 1856 সাল থেকে 1 নভেম্বর 1858 সাল। তো সেই সময় যখন সিপিও ইমিউনিটি হয়েছিল আমাদের দেশে 1857 সালে, তখন কিন্তু আমাদের দেশের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন এখানে কি আছে, হু কয়েন্ড দ্য টার্ম সত্যাগ্রহ? তো সত্যাগ্রহ যে টার্মটি আছে কে কয়েন্ড করেছিলেন? তো সঠিক উত্তরে যাবে অপশন এ, মোহনদাস করমচাঁদ গান্ধী। তো সত্যাগ্রহ যে ওয়ার্ডটি আছে সেটি মোহনদাস করমচাঁদ গান্ধী কিন্তু এই টার্মটি কয়েন্ড করেছিলেন। তো ব্যাপারটা দেখিনি আমরা। সত্যাগ্রহ, সংস্কৃত অ্যান্ড হিন্দি, হোল্ডিং অন টু ট্রুথ, concept introduced in the early 20th century by Mahatma Gandhi to designate the determination but non-violent resistance to evil.
তো সত্যাগ্রহ একটা হচ্ছে সংস্কৃত এবং হিন্দি একটা ওয়ার্ড, যেটির নাম হচ্ছে হোল্ডিং অন টু ট্রুথ। আর এটি 20 সেঞ্চুরিতে মহাত্মা গান্ধী এটি কয়েন করেছিলেন। আর এটি কয়েন করার মূল উদ্দেশ্য হচ্ছে নন ভায়োলেন্ট রেজিস্ট্যান্স করা ইভেলদের সাথে। ঠিক আছে, মানে নন ভায়োলেন্স মানে যে কোনো ঝুট ঝামেলা মারপিট না করেই কিন্তু আমাদের দেশকে আজাদ করার জন্য কিন্তু সত্যাগ্রহ টার্মটি উনি কয়েন করেছিলেন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখে আছে, উইচ অ্যামং দ্য ফলোইং মুভমেন্ট ওয়াজ নট লেড বাই মহাত্মা গান্ধী। তো এগুলোর মধ্যে কোন মুভমেন্টটি মহাত্মা গান্ধী কিন্তু লেড করেননি? তো সঠিক উত্তরে যাবে অপশন বি, স্বদেশী মুভমেন্ট। তো স্বদেশী মুভমেন্ট কিন্তু মহাত্মা গান্ধী কিন্তু এটি লেড করেননি। তো ব্যাপারটা দেখি আমরা, Mahatma Gandhi did not lead the Swadeshi movement of 1905. On October 16, 1905, when the partition of Bengal was given effect to the Bengal plunged into grief, the people decided to boycott the foreign goods and use of Swadeshi. তো মহাত্মা গান্ধী কিন্তু 1905 সালে যে স্বদেশী মুভমেন্টটা হয়েছিল সেটি কিন্তু মহাত্মা গান্ধী লেড করেননি। তো অক্টোবর 16, 1905 সালে যখন বেঙ্গলের পার্টিশন হবার ঘোষণা করা হয়েছিল, তো সে সময় মানুষজন খুব রেগে গেছিলো, দিয়ে ফরেন গুডসগুলোকে বয়কট করা জন্য তারা উঠে পড়ে লেগেছিল এবং স্বদেশী মানে যে সমস্ত জিনিসগুলো ভারতে তৈরি হচ্ছে সেই জিনিসগুলো ইউজ করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল। ঠিক আছে, তো এটি হচ্ছে বয়কট অফ ফরেন গুডস অ্যান্ড ইউজ অফ স্বদেশী। তো মহাত্মা গান্ধী কিন্তু স্বদেশী মুভমেন্টটি লেড করেননি 1905 সালে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো কি আছে, হু এমং দ্য ফলোইং ইজ নোন অ্যাজ ফাদার অফ ইন্ডিয়ান রেজিস্ট্যান্স। তো ফাদার অফ ইন্ডিয়ান রেজিস্ট্যান্স ইনাদের মধ্যে কাকে বলা হতো? তো সঠিক উত্তরে যাবে অপশন এ, রাজা রামমোহন রায়। তো ফাদার অফ ইন্ডিয়ান রেজিস্ট্যান্স হিসাবে রাজা রামমোহন রায়কে জানা যেত। তো ব্যাপারটা দেখিনি আমরা, রাজা রামমোহন রায় 1774 to 1833 was a founder of Brahmo Samaj. In August 1828, he founded the Brahmo Sabha, which was later renamed as Brahmo Samaj. Roy is known as father of Indian resistance. তো রাজা রামমোহন রায় উনি 1774 সাল থেকে 1833 সাল অবধি উনি ছিলেন। তো উনি ব্রহ্ম সমাজের ফাউন্ডার ছিলেন। তো আগস্ট 1828 সালে উনি ব্রহ্ম সভাটি গঠন করেছিলেন এবং পরবর্তীকালে ওইটি নাম চেঞ্জ করে হয়ে গেছিল ব্রহ্ম সমাজ। আর রয়কে, রাজা রামমোহন রয়কে জানা হতো ভারতের রেজিডেন্স হিসাবে, ফাদার অফ ইন্ডিয়ান রেজিডেন্স। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখি আছে, হু এমং দ্য ফলোইং রেভলিউশনারিজ ওয়াজ এক্সিকিউটেড বাই দ্য ব্রিটিশ। তো এনাদের মধ্যে কোন রেভলিউশনারিজকে ব্রিটিশরা এক্সিকিউট করেছিল? তো সঠিক উত্তরে যাবে অপশন সি, রাজগুরু। তো রাজগুরু হয়েছেন একজন ফ্রিডম ফাইটার যাকে ব্রিটিশরা এক্সিকিউট করেছিলেন। তো ব্যাপারটা দেখে নিই আমরা, শিবরাম হরি রাজগুরু ওয়াজ অ্যান ইন্ডিয়ান রেভলিউশনিস্ট ফ্রম মহারাষ্ট্র who was a colleague of Bhagat Singh and Sukhdev and took part in murder of British police officer J.P. Saunders at Lahore in 1928. তো শিবরাম হরিগুরু একজন ইন্ডিয়ান রেভলিউশনিস্ট যিনি, আর উনি হয়েছেন ভগৎ সিং এবং সুখদেবের কলিগ, যিনি জেপি সন্ডার্সকে লাহোরে গিয়ে জেপি সন্ডার্সকে যখন হত্যা করা হয়েছিল 1928 সালে, সেখানে কিন্তু উনি ইনভলভ ছিলেন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, হু এমং দ্য ফলোইং ওয়াজ দ্য ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া। তো ইনাদের মধ্যে কে হয়েছে ভারতের প্রথম ভাইসরয়? তো সঠিক উত্তরে যাবে অপশন সি, লর্ড ক্যানিং। তো লর্ড ক্যানিং হচ্ছে ভারতের প্রথম ভাইসরয়। তো ব্যাপারটা দেখি আমরা, লর্ড ক্যানিং was an English statesman and Governor General of India during the Indian Revolution of 1857. For his tact and capabilities in dealing with the revolt, he was rewarded by being made the first Viceroy of India in 1858. লর্ড ক্যানিং হয়েছেন একজন ইংলিশ স্টেটসম্যান এবং গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তো যখন 1857 যখন রিভল্ট হয়েছিল, উনি কিন্তু রিভল্টটি ভালো করে হ্যান্ডেল করেছিলেন। তো সে কারণে 1858 সালে ওনাকে কিন্তু প্রথম ভাইসরয় ইন্ডিয়া হিসাবে তাকে ঘোষণা করা হয়েছিল। ঠিক আছে, ব্রিটিশরা কিন্তু প্রথম ভাইসরয় অফ ইন্ডিয়া হিসাবে লর্ড ক্যানিংকে অ্যাপয়েন্ট করেছিলেন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখি আছে, বারদৌলি সত্যাগ্রহ ইজ অ্যাসোসিয়েটেড উইথ। তো বারদৌলি সত্যাগ্রহ এগুলোর মধ্যে কিসের জন্য অ্যাসোসিয়েটেড? তো সঠিক উত্তরে যাবে অপশন সি, সর্দার বল্লভভাই পটেল। তো সর্দার বল্লভভাই পটেল হচ্ছেন বারদৌলি সত্যাগ্রহের সাথে অ্যাসোসিয়েটেড। তো এই ব্যাপারটা দেখে নিই আমরা, দ্য বারদৌলি সত্যাগ্রহ 1928 was a movement in the independence struggle led by Sardar Vallabhbhai Patel for farmers of Bardoli against the unjust raising of taxes. তো বারদৌলি সত্যাগ্রহ যেটি 1928 সালে, যেটি একটা ফ্রিডম ফাইটার, একটা ইন্ডিপেন্ডেন্স স্ট্রাগল, যেটি সর্দার বল্লভভাই প্যাটেল এটি লিড করেছিলেন ফার্মার্সদের জন্য। কারণ সে সময় বারদৌলিতে যে সমস্ত কৃষকরা ছিল তাদের রেজিং অফ ট্যাক্সের জন্য কিন্তু এই মুভমেন্টটি বা এই স্ট্রাগলটি
তারা মানে সর্দার বল্লভভাই প্যাটেল কিন্তু এই মুভমেন্টটি করেছিলেন, আর সেটির জন্য নামকরণ হয়ে গেছে এটির বারদৌলি সত্যাগ্রহ 1928 সালে। ক্লিয়ার? ফার্মার্সদের যে ট্যাক্সেসগুলো ইনক্রিজ করে দেওয়া হয়েছিল, তো তার প্রোটেস্ট জানানোর জন্য কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল এই বারদৌলি সত্যাগ্রহটি করেছিলেন 1928 সালে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে। ক্যাপ্টেন সন্ড্রাস অ্যান ইংলিশ পুলিশ অফিসার ওয়াজ শট ডেড বাই। তো ক্যাপ্টেন সন্ড্রাস একজন হচ্ছেন ইংলিশ পুলিশ অফিসার, তো ওনাকে হত্যা করা হয়েছিল। তো ওনাকে কে হত্যা করেছিলেন? তো সঠিক উত্তরে যাবে অপশন ডি, ভগৎ সিং। তো রিভেঞ্জ নেওয়ার জন্য ভগৎ সিং লাহোরে গিয়ে কিন্তু ইংলিশ পুলিশ অফিসার ক্যাপ্টেন সন্ড্রাসকে হত্যা করেছিলেন। তো ব্যাপারে দেখিনি আমরা, সিকিং রিভেঞ্জ অফ দ্য ডেথ অফ লালা লাজপত রায় ইন দ্য হ্যান্ডস অফ পুলিশ, ভগৎ সিং ওয়াজ ইনভলভড ইন অ্যাসাসিনেশনস অফ ব্রিটিশ পুলিশ অফিসার জন সন্ড্রাস। তো লালা লাজপত রায় যখন লাঠিচার্জে উনি যখন মারা গেছিলেন, তো সেইটির বদলা নেওয়ার জন্য লাহোরে গিয়ে ভগৎ সিং কিন্তু একজন ইংলিশ পুলিশ অফিসার ক্যাপ্টেন সন্ড্রাসকে কিন্তু হত্যা করেছিলেন। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখি আছে। দ্য পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ রিভোকড বাই দ্য ব্রিটিশ ইন। তো বেঙ্গলে যে পার্টিশন যেটা হয়েছিল, বেঙ্গলের পার্টিশন যেটা হয়েছিল, সেটি ব্রিটিশরা কোন সালে এটি রিভোক করেছিলেন? তো সঠিক উত্তরে যাবে অপশানে 1911 সালে। তো 1911 সালে কিন্তু ব্রিটিশরা বেঙ্গলের পার্টিশন করেছিলেন। তো ব্যাপারটা দেখিনি আমরা, দ্য ডিসিশন টু এফেক্ট দ্য পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ অ্যানাউন্সড ইন July 1905 by the Viceroy of India, Lord Curzon. The partition took effect in October 1905 and separated largely Muslim eastern area from the largely Hindu western area. তো 1905 সালে যখন ভাইসরয় ছিলেন আমাদের লর্ড কার্জন, সে সময় কিন্তু ঘোষণা করা হয়েছিল বেঙ্গলের পার্টিশনের ব্যাপারে, আর 1911 সালে কিন্তু পুরোপুরি বেঙ্গলের পার্টিশন হয়ে যায়। আর সেখানে কিন্তু প্রচুর পরিমাণে মুসলিম ইস্টার্ন এরিয়া এবং হিন্দু ওয়েস্টার্ন এরিয়াকে পার্টিশন করে দেওয়া হয়েছিল এই 1911 সালের অবধি। ক্লিয়ার? ফার্স্ট যে প্রপোজালটা করা হয়েছিল সেটি 1905 সালে করা হয়েছিল, আর এটি কে করেছিলেন? লর্ড কার্জন। সেই সময় কিন্তু উনি ভাইসরয় ছিলেন ইন্ডিয়ার। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখি আছে। হু এমং দ্য ফলোইং অ্যানালাইজ দ্য কজ অফ আপরাইজিং অফ 1857 অ্যাডভোকেটিং অ্যান্ড রিকনসিলিয়েশন বিটুইন ব্রিটিশ অ্যান্ড মুসলিম। তো 1857 সালে যে রিকনসিলিয়েশন হয়েছিল ব্রিটিশ এবং মুসলিমদের মধ্যে, তো ইনাদের মধ্যে কে এইটিকে অ্যানালাইজড করেছিলেন? তো সঠিক উত্তরে যাবে অপশন সি, সৈয়দ আহমদ খান। তো 1857 সালে যে ব্রিটিশ এবং মুসলিমদের মধ্যে যে একটা রিকাউন্সিলিং হয়েছিল, তো সেই রিকনসিলিয়েশনের অ্যানালাইসিস করেছিলেন সৈয়দ আহমদ খান। তো ব্যাপারটা দেখি আমরা, ডিউরিং দ্য ইন্ডিয়ান রেভলিউশন অফ 1857 স্যার সৈয়দ আহমদ খান remained loyal to British and was noted for his action in saving European lives. তো 1857 সালে স্যার আহমদ খান কিন্তু ব্রিটিশদের সাথে খুবই লয়াল ছিলেন এবং উনি কিন্তু প্রচুর ইউরোপিয়ানসকে বাঁচিয়েছিলেন। আফটার দ্য রিভলিউশন হি পেন্ড আ বুকলেট আশাব ই ভগবতে হিন্দ দ্য কজ অফ দ্য ইন্ডিয়ান মিউটিনি। আর এই রেজলিউশন রিকনসিলিয়েশন হওয়ার পর উনি একটি বই লিখেছিলেন, সেটির নাম হচ্ছে আসাবে ভগবতে হিন্দ। ঠিক আছে, যেখানে ভারতে মিউটিনিটির ব্যাপারে প্রচুর জিনিস এখানে লেখা হয়েছিল। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে। দ্য কমিউনাল ইলেকট্রেট ওয়াজ ইন্ট্রোডিউসড ফর দ্য ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া ইন। তো ভারতের মধ্যে প্রথমবার কমিউনাল ইলেকট্রেটটি কবে ইন্ট্রোডিউস করা হয়েছিল? তো সঠিক উত্তর দেবে অপশন ডি, 1909 সালে। তো ভারতের প্রথমবার কমিউনাল ইলেকট্রেটটি 1909 সালে ইন্ট্রোডিউস করা হয়েছিল। তো ব্যাপারটা দেখিনি আমরা, the Government of India Act of 1909, also known as Model Minto Reforms, granted separate electorates and communal representation to Muslim. তো 1909 সালে যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অথবা আরেকটি নাম হচ্ছে মডেল মিন্টো রিফর্ম, তো এইটি কিন্তু প্রথমবার ইন্ট্রোডিউস করা হয়েছিল, কমিউনাল ইলেকট্রেট ইন্ট্রোডিউস করা হয়েছিল ভারতের মধ্যে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে। দ্য টু স্টেটস উইচ হ্যাড নন কংগ্রেস মিনিস্ট্রিজ ইন 1937 were। দুটো রাজ্য যেখানে কোনো নন কংগ্রেস মিনিস্ট্রি ছিল 1937 সাল, সেই দুটি রাজ্যের নাম কি? তো সঠিক উত্তরে যাবে অপশনে বেঙ্গল অ্যান্ড পাঞ্জাব। তো 1937 সাল অবধি কিন্তু বেঙ্গল এবং পাঞ্জাবে কোনো কিন্তু কংগ্রেস মিনিস্ট্রি চলতো না। তো ব্যাপারটা দেখিনি আমরা, বেঙ্গল অ্যান্ড পাঞ্জাব আর দ্য টু স্টেটস ওয়্যার নন কংগ্রেস মিনিস্ট্রি এস্টাবলিশড আফটার ইলেকশন। ইন বেঙ্গল মুসলিম লীগ অ্যান্ড কৃষক পরাজয় পার্টি মেড দ্য গভর্নমেন্ট অ্যান্ড ইন পাঞ্জাব গভর্নমেন্ট ওয়াজ মেড বাই দ্য ইউনিয়নিস্ট অ্যান্ড মুসলিম লীগ। তো বেঙ্গল অ্যান্ড এবং পাঞ্জাবে কিন্তু 1937 সাল অবধি কিন্তু কোনো কংগ্রেস পার্টি বিলং করতো না। বেঙ্গলে তখন ছিল মুসলিম লীগ এবং কৃষক
প্রজা পার্টি এবং পাঞ্জাবে ছিল তখন ইউনিয়নিস্ট এবং মুসলিম লীগ। তো 1937 সাল অবধি কিন্তু কোনো কংগ্রেস লিডার কিন্তু বেঙ্গল এবং পাঞ্জাবকে বেঙ্গল এবং পাঞ্জাবে কোনো কংগ্রেস মিনিস্ট্রি ছিল না। ক্লিয়ার? চলো, তো আজকে শেষ প্রশ্ন দেখো কি আছে, which one of the following is incorrectly matched? তো এগুলোর মধ্যে কোনটি ইনকারেক্টলি ম্যাচ করা আছে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, বালবো 1530। বালবো 1530 কিন্তু এটি কিন্তু ইনকারেক্ট। ক্লিয়ার? তো ব্যাপারটা দেখিনি আমরা। ভ্যাসকো নিউনেজ ডে বালোবো was an Spanish explorer, governor and conquistador. He is best known for having crossed the Isthmus of Panama to the Pacific Ocean in 1513. তো ভ্যাসকো নিউনেজ দে বালোবাও একজন স্প্যানিশ এক্সপ্লোরার, গভর্নর এবং একজন কনস্টিটিউটর। উনাকে আরও প্রচলিত হয়েছিল উনি 1513 সালে ইথুতমাস অফ পান্না থেকে প্যাসিফিক ওশেন ক্রস করেছিলেন। ঠিক আছে, তো এখানে কি আছে, বালোবো 1530, তো এটা কি হয়ে যাবে, বালোবো 1513 হবে, তাহলে এটা কারেক্ট হতো। ক্লিয়ার? তো এখানে 1530, তার মানে এটা হচ্ছে কি, এখানে বলেছি ইনকারেক্টলি ম্যাচ, তো এটা হচ্ছে কি তোমার কারেক্ট অপশন, অপশন ডিটা হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? তো এগুলো ছিল আজকের 25টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আর প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। পারলে কোয়েশ্চেনগুলো একবার খাতায় নোট ডাউন করে রাখতেও পারো, পরবর্তীকালে তোমরা অনেক যখন কোয়েশ্চেন পেয়ে যাবে তোমাদের সেখান থেকে কোয়েশ্চেনগুলো পড়তে এবং বুঝতেও জিনিসটি সুবিধা হবে। তো তাই তোমাদেরকে একবার রিকোয়েস্ট করি প্রত্যেক দিন জিনিসগুলো একবার লিখে নেবার। বুঝতে পেরেছো? তো আরেকটি ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলকে শেয়ার করতে চাই, প্রত্যেক দিন যে ক্লাসগুলো করানো হচ্ছে তার পিডিএফ ফাইলগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেওয়া হয় এবং তার সাথে অ্যাপে করে দেওয়া হয়। যারা এখনও টেলিগ্রাম চ্যানেল অথবা অ্যাপ ডাউনলোড করনি, অতি শীঘ্র কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সটা ফলো করে সেখানে টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও এবং অ্যাপটি ডাউনলোড করে নিও। ক্লিয়ার? এখানে প্রতিদিন কিন্তু পিডিএফগুলো আপলোড করে দেওয়া হয়। তো আজকে ক্লাসটি আমি এখানে শেষ করছি। যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করো ভিডিওটিকে লাইক করার জন্য, ভিডিওটা নিজের বন্ধু বান্ধব গ্রুপের মধ্যে শেয়ার করো, আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ।